তথ্যসূত্রের এই চমৎকার দৃশ্যমান বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, মানব সমাজ আসলে কিভাবে কাজ করে, এটা কি কখনো খুব কাছ থেকে খেয়াল করে দেখা হয়েছে? বিষয়টা কিন্তু রীতিমতো রোমাঞ্চকর। চলুন, এই যে আমাদের চারপাশের এত জটিল সব সম্পর্ক, সমাজের এত ভাঙাগড়া, এর পেছনের বিজ্ঞানটা আজ একটু ধাপে ধাপে উন্মোচন করা যাক। শুরুতেই একদম মৌলিক একটা প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করা যাক। মানব সমাজকে আসলে সংজ্ঞায়িত করে কোন জিনিসটা? মানে, আমরা প্রতিদিন যে নিয়মগুলো মেনে চলছি বা সম্পর্কগুলো তৈরি করছি, সেগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট বিন্যাস বা প্যাটার্ন লুকিয়ে আছে? এই একটা প্রশ্নই কিন্তু আজকের পুরো আলোচনার ভিত্তি তৈরি করে দিচ্ছে। তো আজকের এই যাত্রায় আমরা মূলত ৫টি ধাপে এগোব। প্রথমে সমাজতাত্ত্বিক অনুসন্ধানের সংজ্ঞা, এরপর সমাজের পরিধি, তারপর কিভাবে সমাজবিজ্ঞানের দিগন্ত প্রসারিত হচ্ছে সেটা দেখব। এরপর আসবে পদ্ধতির বিবর্তনের কথা, এবং সবশেষে বাস্তব জগতে এর প্রভাব আসলে কতটা, সেটা দিয়ে আমরা শেষ করব। প্রথম বিভাগ, সমাজতাত্ত্বিক অনুসন্ধানের সংজ্ঞা। চলুন একদম গোড়ার কথা দিয়ে শুরু করি। সমাজবিজ্ঞান মানে কিন্তু শুধু চারপাশের মানুষের আড্ডা বা মেলামেশা দেখা নয়, এটা রীতিমতো সামাজিক বিজ্ঞান আর মানবিক শাখার মধ্যে একটা দারুণ সেতু। সহজ কথায় বলতে গেলে মানব সমাজের অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং পদ্ধতিগত একটা অধ্যয়ন হলো এই সমাজবিজ্ঞান। আমাদের সামাজিক আচরণ, মিথস্ক্রিয়া আর সংস্কৃতি কিভাবে কাজ করে সেটা বুঝতে এখানে অভিজ্ঞতা ভিত্তিক গবেষণা আর ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করা হয়। চারপাশের মানুষ কিভাবে চিন্তা করে বা দলবদ্ধ হয় তা বোঝার জন্য এর চেয়ে ভালো হাতিয়ার আর নেই। এই গবেষণাকে আমরা মূলত দুটো দিক থেকে দেখতে পারি। একদিকে আছে ফলিত গবেষণা, যেটা একদম সরাসরি সামাজিক নীতি বা জনকল্যাণে কাজে লাগানো হয়। ধরুন, একটা নির্দিষ্ট এলাকায় কেন শিক্ষার হার কমে যাচ্ছে সেটা বের করে সাথে সাথে একটা সমাধান দেয়া হলো। আর অন্যদিকে আছে তাত্ত্বিক পদ্ধতি। এটা হয়তো তাৎক্ষণিক সমাধান দেয় না, কিন্তু অন্তর্নিহিত সামাজিক প্রক্রিয়া বা জটিল ঘটনাগুলোর পেছনের মূল কারণটা বুঝতে সাহায্য করে। ভবিষ্যতের সংকট বোঝার জন্য এই দুটোর দারুণ কম্বিনেশনই কিন্তু সমাজবিজ্ঞানকে এতটা শক্তিশালী করেছে। এবার আসা যাক দ্বিতীয় বিভাগে, সমাজের পরিধি, মাইক্রো থেকে ম্যাক্রো। সমাজবিজ্ঞানের পরিধি যে কতটা বিশাল সেটা মাইক্রো আর ম্যাক্রো স্তর দেখলে খুব সহজে বোঝা যায়। ব্যাপারটা অনেকটা ক্যামেরার জুম ইন আর জুম আউট করার মতো। মাইক্রোস্তরে মনোযোগ দেয়া হয় মানুষের একদম দৈনন্দিন জীবনের ক্ষুদ্র মিতস্ক্রিয়া বা ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। অন্যদিকে জুম আউট করে যদি ম্যাক্রোস্তরে যাই, তখন আমরা দেখি সমাজের বৃহৎ কাঠামো, যেমন পুরো দেশের আইনি ব্যবস্থা বা বৈশ্বিক অর্থনীতি। ছোট ছোট বালুকণা মিলে যেমন মহাদেশ তৈরি হয়, ঠিক তেমনি আমাদের ওই ছোট ছোট ব্যক্তিগত মিথস্ক্রিয়াগুলো মিলেই কিন্তু বিশাল সামাজিক কাঠামো দাঁড় করায়। ৩ নম্বর বিভাগ, সমাজবিজ্ঞানের দিগন্ত সম্প্রসারণ। চলুন দেখি কিভাবে এর ফোকাস বদলাচ্ছে। সময় বদলাচ্ছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বদলাচ্ছে সমাজবিজ্ঞানের মনোযোগের জায়গাও। আগে গবেষকরা মূলত শ্রেণী, সামাজিক স্তরবিন্যাস বা ধর্মের মতো প্রথাগত বিষয় নিয়ে কাজ করতেন, কিন্তু এখনকার যুগে এখন ডিজিটাল বিভাজন, ইন্টারনেট, আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা বৈশ্বিক অর্থনীতির মতো একদম আনকোড়া বিষয়গুলো এই শাস্ত্রের অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেট কিভাবে আমাদের সম্পর্কগুলোকে বদলে দিচ্ছে সেটা এখন রীতিমতো হট টপিক। সমাজ যে মোটেও স্থির কিছু নয়, বরং যুগের সাথে তাল মিলিয়ে কেমন বদলায়, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর এই দিগন্ত প্রসারিত হওয়ার পেছনে সবচেয়ে বড় যে জাদুটা কাজ করে সেটা হলো কাঠামো আর এজেন্সির পারস্পরিক মিথস্ক্রিয়া। মানে, একদিকে সমাজের বড় বড় নিয়ম বা কাঠামো আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করছে, আবার অন্যদিকে আমাদের নিজেদের ছোট ছোট স্বাধীন সিদ্ধান্ত বা উদ্যোগগুলো এক হয়ে সেই সমাজ ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে। এই যে একটা দ্বিমুখী সম্পর্ক, সমাজকে সত্যিকার অর্থে বুঝতে হলে এই ইন্টারপ্লে বা মিথস্ক্রিয়াটা বোঝা একেবারেই অপরিহার্য। ৪ নম্বর বিভাগ, পদ্ধতির বিবর্তন। গবেষকরা আসলে কাজগুলো করেন কিভাবে, চলুন সেটা দেখা যাক। ইতিহাস ঘাটলে দেখা যায় গবেষকদের কাজের ধরনে একটা বিশাল ঐতিহাসিক পরিবর্তন এসেছে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মূলত ভাষাগত আর সাংস্কৃতিক ব্যাখ্যামূলক দিকের উপর বেশি জোর দেয়া হতো। মানে, মানুষ কি ভাবছে তার দার্শনিক ব্যাখ্যার দিকেই মনোযোগ ছিল বেশি। কিন্তু একবিংশ শতাব্দীর শুরুতে এসে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। বিগ ডেটার এই যুগে সমাজবিজ্ঞানীরা এখন শুধু তত্ত্ব বা ধারণার উপর বসে নেই, তারা এখন অত্যন্ত বিশ্লেষণাত্মক এবং গাণিতিকভাবে নিখুঁত সব আধুনিক পদ্ধতি ব্যবহার করছেন।
পদ্ধতিগত এই উদ্ভাবনগুলো আসলে কতটা আধুনিক তা শুনলে অবাক হতে হয়। যেমন ধরুন, এজেন্ট ভিত্তিক মডেলিং বা সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস, এগুলোর কারণে এখন সমাজ বিশ্লেষণে যে গাণিতিক নির্ভুলতা এসেছে তা এক কথায় অবিশ্বাস্য। একটা গুজব সোশ্যাল মিডিয়ায় ঠিক কিভাবে ছড়ায় সেটা এখন আক্ষরিক অর্থেই অঙ্ক কষে বের করা সম্ভব। বিশাল ডেটাসেট ব্যবহার করে গবেষকরা এখন সমাজকে এমনভাবে মাপতে পারেন যা আগে কখনো কল্পনাই করা যায়নি। এবার একদম শেষ বিভাগে চলে এসেছি আমরা, বাস্তব জগতে প্রভাব। এতক্ষণ তো অনেক তাত্ত্বিক আর ভারী ভারী কথা হলো, কিন্তু দিন শেষে এসবের বাস্তব প্রয়োগটা কোথায়? সত্যি বলতে কি, এর পরিধি এতটাই সর্বব্যাপী যে বলে শেষ করা কঠিন। রাজনীতিবিদ থেকে শুরু করে আইন প্রণেতা, শিক্ষাবিদ, বিজনেস ম্যাগনেট, এমনকি এনজিও কর্মীরাও সবাই কিন্তু এ সামাজিক গবেষণার উপর গভীরভাবে নির্ভর করেন। কোনো নতুন আইন পাশের আগে হোক বা বাজারে নতুন প্রোডাক্ট আনার আগে সবখানে এই গবেষণার দরকার হয়। আমাদের দৈনন্দিন জীবনের মান উন্নত করতে এবং সমাজের নানা জটিল সমস্যার কার্যকর সমাধানে এর আসলে কোনো বিকল্প নেই। আলোচনার একদম শেষে এসে একটা গভীর ভাবনার জায়গা তৈরি করে দেওয়া যাক। এই যে আমরা একটা দ্রুত বিকশিত ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা ভবিষ্যতের সামাজিক কাঠামোকে ঠিক কিভাবে নতুন রূপ দেবে? ভার্চুয়াল জগৎ এখন আমাদের বাস্তবের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিশ্বব্যাপী কানেক্টিভিটি আর কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের সম্পর্কগুলোকে আরও মজবুত করবে, নাকি উল্টো আমাদের একে অপরের থেকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলবে? এই প্রশ্নটাই ভবিষ্যতের জন্য একটা বিশাল বড় রহস্য হয়ে রইল। ভাবুন তো একবার।